বিলাসপুর নামক এক গ্রামে 5 ভাই তাদের বউয়ের সঙ্গে বাস করে। 5 ভাই মিলে কয়লা কারখানায় কাজ করে সংসারের খরচ জোগায়। 4 ভাই সারাদিন এত কষ্ট করে টাকা রোজগার করলেও তাদের 4 বউ সুলগ্না, চন্দ্রা, রুমকি এবং ঝিমলি কেমন যেন কুড়ে এবং আরামপ্রিয় প্রকৃতির ছিল। কিন্তু রঞ্জনের বউ পৃথা ছিল অন্য ধরনের। সে সংসারের সমস্ত কাজকর্মই করে। এত বড় সংসারকে একেবারে নিজের আঁচলে সুন্দর করে বেঁধে সে সাজিয়ে রাখে। দূর, এই কাঠের কুড়ে ঘরে থাকতে আমার একেবারে ভালো লাগে না। মা বাবা কেন যে আমাকে এই গরিব ঘরে বিয়ে দিল কি জানি। সুখে থাকতে ভূতে কিলানো যাকে বলে। বড়লোক বাপের ছেলের সঙ্গে বিয়ে দিলেই তো পারতো। তা যা বলেছ, শাশুড়ি মাও তো ড্যাং ড্যাং করে চলে গেল, আর আমাদের উপরে এই গরিব সংসারের দায়িত্ব এসে পড়েছে। আর ভালো লাগে না। কোথায় রাজপ্রাসাদের মতো অট্টালিকায় থাকবো তা নয়, এই গরিব ঘরে পচে মরতে হচ্ছে। এইভাবে 4 বউ নিজেদের শোচনীয় অবস্থার কথা যতই ভাবে ততই যেন হতাশ হয়ে পড়ে। তারা নিজেদের অবস্থার কাঁদুনি গাইছে। সেই সময় পৃথা তাদের জন্য চা নিয়ে আসে। সারাক্ষণ সংসারের কাজ করছি আমি, আর তোমরা সারাক্ষণ শুধু চিৎকার করছো। কোন কাজটা করো তোমরা সারাদিন বলো তো? এই তো চা খেয়ে যেই সন্ধ্যা হবে অমনি সিরিয়ালের জুড়ি নিয়ে 4 জনে বসে পড়বে, আর রাত্রিবেলা রান্না করতে হবে আমাকে। তোমাদের জীবনধারা দেখলে কোনো অংশেই তোমাদেরকে গরিব বলে মনে হয় না। পৃথার মুখে এরকম কাজ নিয়ে খোটা শুনতে 4 বউয়ের একেবারেই ভালো লাগে না। তাই তারা পৃথার কথা জবাব দিয়ে বলে, এত কাজ নিয়ে জ্ঞান দিতে আসিস না তো। সংসারের কাজ করবি, তাতে আবার ভাগাভাগির কি আছে রে? আর তোর যদি মনে হয় তুই কাজ করবি না, করিস না, কিন্তু এখন আমাদের মাথা খাস না, যা এখান থেকে। এই বলে তারা 4 বউ আবার নিজেদের দারিদ্রতা নিয়ে বচন আদান প্রদান করতে শুরু করে। সন্ধ্যা হতে না হতেই 4 জন এক বাটিতে মুড়ি ঢেলে নেয়। তারা মুড়ি খেতে খেতে বাংলা সিরিয়ালের রোমাঞ্চ উপভোগ করে। সেই সময় বাইরে চিৎকার শুনে সিরিয়ালের দিক থেকে তাদের মনোযোগ সরে যায়। পৃথাও ভয় পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তারা 5 বউ বাড়ির বাইরে বেরিয়ে দেখে তাদের কুড়ে ঘরে আগুন লেগে গেছে। একই অবস্থা, আমাদের ঘরে আগুন কিভাবে লাগলো? যে করেই হোক আমাদেরকে আগুন নেভাতেই হবে, না হলে কিন্তু সব পুড়ে ছাই হয়ে যাবে। আমি এক্ষুনি পাতকুয়ো থেকে জল নিয়ে আসছি। এই চল তোরা আমার সাথে চল, জল না দিলে আগুন নিভবে না। এই বলে 5 বউ পাতকুয়ো থেকে জল তুলতে চলে যায়। তারা সেই জল ছিটিয়ে ঘরের আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজের কাজ হয় না। আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর নিমেষের মধ্যে তাদের কুড়ে ঘর এবং ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাদের কাছে নিজেদের ঘর চোখের সামনে পুড়তে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি কিছুতেই বুঝতে পারছি না এমন আগুন লাগলো কি করে। এবার আমরা কোথায় থাকবো? এই শীতের মধ্যে আমাদের একটা সম্বল ছিল কুড়ে ঘর, সেটাও জ্বলে পুড়ে গেল। এভাবেই তারা 5 বউ কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর 5 ভাই বাড়িতে এসে বাড়িঘরের এরকম ছাইভস্ম অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পায়। তারা 1000বার আগুন লাগার কারণ জিজ্ঞাসা করলেও কেউ কিছু বলতে চায় না। সারাদিন তো আমরা কত কষ্ট করি, আর তোমাদের দ্বারা শুধুমাত্র একটাই কাজ, ঘর সামলানো, সেটাও হচ্ছে না। এইবার আমরা থাকার জায়গা কোথা থেকে পাবো? এই ঘরে আগুন লেগে যাওয়ার পেছনে আমরাই দায়ী। তখন চন্দ্রার পাল্লায় পড়ে যদি ঘরের বাইরে শুকনো পাতে আগুন না লাগাতাম তাহলে এসব কিছু হতো না। শীত থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়েছি ঠিকই, কিন্তু আগুন নিভাতে পারিনি আমরা, আর না নিভিয়ে ঘরে চলে এসেছি। সেখান থেকেই মনে হয় আগুন লেগেছে। ও এখন আমার দোষ, তাই তো? তুমি নিজেই তো সিরিয়াল দেখবে বলে তাড়াহুড়ো করছিলে, আর তোমার জন্যই তো আমি আগুন নেভাতে ভুলে গেছি। এভাবেই 4 বউ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তোমরা একটু চুপ করবে? এখন শীতের মধ্যে মাথা গোজার ঠাই কোথায় পাবো বুঝতে পারছি না, আর তোমরা ঝগড়া করে মরছো। আমাদের যে করেই হোক থাকার একটা ব্যবস্থা করতেই হবে তো। এমন সময় সুলগ্নার মাথায় একটা বুদ্ধি আসে। সে বরাবর বাংলা সিরিয়াল দেখে যেহেতু অভ্যস্ত ছিল, তাই তার বুদ্ধিও হয় বাংলা সিরিয়ালের মতোই। আমি একটা সিরিয়ালে দেখেছিলাম যে শাশুড়ি তার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে গরিব বউ থাকার কোনো জায়গা না পেয়ে চারিদিক থেকে ঘাস জোগাড় করে সেই ঘাস দিয়ে ঘর বানিয়েছিল, আর ওই ঘাসের ঘরেই ও থাকা শুরু করেছিল। তাই আমি ভাবছিলাম আমরাও যদি আমাদের জন্য এরকম ঘাসের বাড়ি বানাই তাহলে কেমন হয়? এতে তো কোনো খরচও নেই। একেবারে বেকার। এখন ঘাসের বাড়ি বানানোর জন্য ঘাস কোথা থেকে জোগাড় করবো? তুমি দয়া করে তোমার সিরিয়ালের কোনো বুদ্ধি দিও না। কেন দাদা, দিদি ভাই তো ঠিক কথাই বলেছে। আর ঘাস জোগাড় করা এমন কোনো বড় ব্যাপার নয়। পাশের জঙ্গল থেকে শক্তপোক্ত ঘাস জোগাড় করলেই হয়ে যাবে, আর সেটা দিয়ে আমরা ঘাসের বাড়ি বানাবো।
প্রথমে কেউ তাদের কথাতে রাজি হয় না, কিন্তু বিনা খরচায় ঘাসের বাড়ির থেকে ভালো অন্য কিছুর উপায়ও তারা পায় না। এর ফলে সকলেই ঘাসের বাড়ি বানাতে রাজি হয়ে যায়। পৃথা দেখে যে সেই মুহূর্তে ঘাসের বাড়ি একমাত্র ভালো থাকার জায়গা হতে পারে। আর দেরি না করে পাশের জঙ্গলে তারা চলে যায়। সেখান থেকে বেশ ভালো মজবুত থেকে ঘাস জোগাড় করতে শুরু করে তারা। কিছুদিনের মধ্যেই তারা সবাই মিলে ঘাসের বাড়ি তৈরি করে নেয়। বাহ, এই ঘাসের বাড়িটা কি সুন্দর দেখতে হয়েছে, আর আমাদের 1 টাকাও খরচ হয়নি। না হলে এই শীতের মধ্যে কোথা থেকে টাকা জোগাড় হতো, আর কি করেই বা শক্তপোক্ত বাড়ি তৈরি হতো বলতো? তারা সকলে মিলে ঘাসের বাড়িতে বসবাস করতে শুরু করে ঠিকই, কিন্তু এরপরেও বিপদ তাদের পিছু ছাড়ে না। প্রায় বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলে। তারপর একদিন, এই পৃথা, তুই জানা বাইরের কুয়ো থেকে জল তুলে নিয়ে আয়, কারণ বাকি বউরা মনে হয় না কোনো কাজ করতে ইচ্ছুক। যা, তাড়াতাড়ি যা, আমি ততক্ষণে ভাত রান্না করি। আর পৃথা, জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে আয়। আচ্ছা দিদি, যাচ্ছি। শুধু আমরা 3 জনেই ঘাসের বাড়িতে কাজ করে মরি, আর বাকি 2 জন তো পড়ে পড়ে ঘুমোক। উফ, কানের সামনে এরকম চিৎকার করিস না তো। আর তোর বর বাড়িতে আসলে বলবি যে আমাদের ঘাসের বাড়ির জানালাগুলো হালকা হয়ে গেছে, ওগুলো কিন্তু খুলে ঠিক করতে হবে। ঠিক আছে, বলবো। আমি যাই, জল নিয়ে আসি। সুলগ্না সবেমাত্র হাড়িতে ভাত চাপিয়েছে, ঠিক তখনই চন্দ্রা দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। বাইরে থেকে হঠাৎই দৌড়ে ঘরের ভেতরে আসার ফলে সে খুবই হাঁপিয়ে ওঠে। চন্দ্রার এরকম নাজেহাল অবস্থা দেখে সুলগ্না ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ দুপুর বেলায় সবার এখন ভাত খাওয়ার সময়। আর ঠিক সেই সময় চন্দ্রার ব্যতিব্যস্ত হয়ে ওঠার কারণ সুলগ্না বুঝে উঠতে পারে না। কি রে চন্দ্রা, তুই এমন দৌড়াদৌড়ি করছিস কেন? কিছুক্ষণ আগে দেখলাম বাইরের কুয়ো থেকে জল তুলছিলি, আর এখন দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়লি। কি হয়েছে তোর? তুমি একবার বাইরে গিয়ে দেখো কি হয়েছে। এক বিরাট কাণ্ড ঘটে যাচ্ছে, আর আমি চাইলেও সেটা আটকাতে পারিনি। তাই দৌড়ে ঘরের ভেতরে তোমাদেরকে বলতে চলে এসেছি। ভাত রান্না পরে করবে। দিদি, তুমি তাড়াতাড়ি আমার সাথে বাইরে চলো। আরে এত হেয়ালি না করে তাড়াতাড়ি বল না কি হয়েছে। আরে বাইরে 2খানা বড় বড় গরু এসেছে, আর গরু দুটো আমাদের ঘাসের বাড়ির সব ঘাস খেয়ে ফেলছে। আমি যেই ওদেরকে আটকাতে গেছি, অমনি ওরা শিং নিয়ে আমাকে গুতানোর জন্য আমাকে তাড়া করেছে। আমি গরুর গুঁতো খাওয়ার ভয়ে তো দৌড়ে ঘরে পালিয়েছি। চন্দ্রার মুখে এমন কথা শুনে বাকি বউয়েরা খুব ভয় পেয়ে যায়। তারা বেশি দেরি না করে তৎক্ষণাৎ ঘাসের বাড়ি থেকে গরুর ঘাস খাওয়া আটকাতে বড় বড় ডান্ডা নিয়ে বাইরে এসে উপস্থিত হয়। বাইরে এসে তারা দেখে যে 2টো গরু মিলে মনের শোকে ঘাসের বাড়ি থেকে ঘাস ছিঁড়ছে, আর চামড় চামড় করে ঘাস চিবাচ্ছে। তবে রে, আমাদের এত কষ্ট করে বানানো ঘাসের বাড়ি থেকে তোরা ঘাস খেয়ে পালাবি, আর আমরা তোদের ছেড়ে দেব? এই, সবে মিলে গরু দুটোকে ডান্ডা পেটা কর, আমাদের ঘাসের বাড়ি নষ্ট করে বের করে দেব একেবারে। হ্যাঁ দিদি, চলো চলো চলো। এই বলে তারা 4 বউ মিলে 2টো নিষ্পাপ গরুর উপর ঝাঁপিয়ে পড়ে। যেই না তারা 2 গরুর পিঠে ডান্ডা বসাবে, অমনি 2 গরু খেপে যায়, আর তারা বড় শিং নিয়ে 4 বউকে তাড়া করে। এমন শিংয়ের দৈর্ঘ্য প্রস্থ দেখে 4 বউ ভয় পেয়ে যায়। তারা দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর তারা 4 বউ পা পিছলে একেবারে এদিক ওদিক ছিটকে পড়ে যায়। তারা 4 জনে ব্যথায় আর্তনাদ করে ওঠে। একমাত্র এই 4 জনের থেকে পৃথা আলাদা হওয়ায় সে গরুর গুতুনি খাওয়ার হাত থেকে বেঁচে যায়। সে তার বাকি 4 জাকে বাঁচানোর জন্য আর রেগে যাওয়া গরুদেরকে শান্ত করার জন্য তাড়াতাড়ি করে ঘরের ভেতর থেকে ঘাস নিয়ে চলে আসে। এই নে, তোরা কত ঘাস খাবি খেয়ে নে। আমি জানি শীতের দুপুরে তোদের ভীষণ পরিমাণে খিদে পায়, আর চারিদিকে ঘাসের অভাবে তোরা কিছু খেতে পারছিস না। তাই আমাদের ঘাসের বাড়ি থেকে তোরা ঘাস খেতে এসেছিস। এই নে, এবার মনের আনন্দে ঘাস খা। পৃথা ভীষণ পরিমাণে পশুপ্রেমী প্রকৃতির একটি মেয়ে ছিল। বিড়াল, কুকুর, গরু, ছাগল সব ধরনের পশুই পৃথার খুব পছন্দের। তাই তার আচরণে 2 গরু ধীরে ধীরে শান্ত হয়। তারা ঘাসের বাড়ি থেকে ঘাস খাওয়া ছেড়ে দিয়ে পৃথার দেওয়া ঘাস খেতে শুরু করে। তাদের পেট ভরে গেলে তারা আর কাউকে কোনো রকম ভাবে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। তুই পশু সেবা পরে করবি, আগে আমাদেরকে বাঁচা। আমাদের 4 জনের কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমাদেরকে দয়া করে তুই হসপিটালে নিয়ে চল। আমাদের কোমর, বাবারে বাবা, একেবারে গেল, ভেঙে গেল। আমার কাছে তোমাদেরকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা নেই, আর আমাদের ঘাসের বাড়ির চারপাশ একেবারে নির্জন। এখন আমি লোক ডাকবো কি করে? তোমরা চিন্তা করো না তো, আমি এক্ষুনি আমাদের বড়দেরকে খবর দিচ্ছি, ওরা ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে আসবে। আর যে কত কষ্ট ঘাসের বাড়ির জন্য সহ্য করতে হবে কে জানে।
এই বলে পৃথা ঘরে গিয়ে তার বরকে ফোন করে সব ঘটনা জানায়। তারা 5 ভাই এরকম ভয়ানক ঘটনা শুনে কারখানায় কাজ করার পরিস্থিতিতে থাকে না। তারা কারখানা থেকে ছুটি নিয়ে যে করেই হোক একজন ডাক্তারের ব্যবস্থা করে। সেই ডাক্তার নিয়ে তারা বাড়িতে আসে। ডাক্তারবাবু গরু সিং এর গুঁতো খাওয়া 4 বউয়ের চিকিৎসা করে তাদেরকে ওষুধ দিয়ে দেয়। 4 বউ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আমি আমার জীবনে প্রথমবার ঘাসের ঘর দেখলাম। আপনাদেরকে একটা উপদেশ দিই, আপনারা দয়া করে আর ঘাসের ঘরে থাকবেন না, কারণ আজকে যে করে হোক একটা বিপদ থেকে বেঁচে গেছেন, পরে আবার কোনো বিপদ হতেই পারে। তাই থাকার যত কষ্টই হোক না কেন আপনারা টিনের চালের অন্তত বাড়ি বানিয়ে নিন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ ডাক্তারবাবু, এই নিন 500 টাকা আপনার ফিস। না না, আমার ফিস লাগবে না। আপনাদের এমন অবস্থা থেকে আমার কষ্ট হচ্ছে, এই টাকা দিয়ে নিজেদের বউদের ওষুধ কিনে খাওয়াবেন, কেমন? এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। তার উপদেশ একেবারেই 5 ভাই ফেলে দিতে পারে না। কিছুদিনের মধ্যেই তাদের বউয়েরা সুস্থ হয়ে উঠলে তারা আর ঘাসের বাড়িতে থাকা পছন্দ করে না। ধন্যবাদ পৃথা, আজকে তোর জন্য আমরা 4 বউ ওই গরুর আক্রমণ থেকে বেঁচে উঠেছি। আমরা যদি মাথা ঠান্ডা রাখতাম তাহলে এরকম পরিস্থিতি হতো না। আরে তোমাদের কোনো দোষ নেই, ঘাসের বাড়ি থাকলে এরকম হওয়াটা তো স্বাভাবিক। আর এই ঘাসের বাড়ির বিপদ থেকে বাঁচার জন্য আমাদের স্বামীরা টাকা ধার করে টিনের চালের একটা ঘর বানাচ্ছে, আমরা সেখানেই থাকবো। 5 ভাই মিলে কষ্ট করে হলেও কিছু টাকা জোগাড় করে। সেই টাকা দিয়ে তারা ঘাসের বাড়ি ভেঙে সেই জায়গাতেই টিনের চালের বাড়ি তৈরি করে। সেই টিনের চালের বাড়িতে আর কোনোদিনও কোনো পশুর এমন অবাঞ্ছিত আক্রমণ হয় না। তারা এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মালিনী আর রিয়া 2 যা ছিল তারা অত্যন্ত বাধ্য এবং অত্যন্ত ভদ্র প্রকৃতির ছিল। তারা দুজনে সংসারের সমস্ত কাজ খুবই সুন্দরভাবে গুছিয়ে করত। তাদের সংসারে এমনিতে কোনো রকমের সমস্যা ছিল না, তাদের শাশুড়ি মা রীতা দেবীকে ছাড়া। রীতা দেবী তার ছেলেদের এবং বৌমাদের ভালোবাসলেও তাদের খাওয়া দাওয়া নিয়ে বড্ড সমস্যা সৃষ্টি করত। রীতা দেবী এতটাই কিপটে ছিল যে তাদের বাড়িতে মাছ মাংস ডিম তো দূরের কথা, কখনো সবুজ শাকসবজিও রান্না করা হতো না। তারা প্রত্যেকদিন ডাল ভাত খেয়েই থাকতো। এইভাবে প্রত্যেকদিন ডাল ভাত খেতে খেতে মালিনী আর রিয়া দুজনেই প্রচন্ড বিরক্ত হয়ে উঠেছিল। মা, আজকে আর ডাল ভাত খাবো না, প্লিজ আপনি আমাদেরকে অল্প কিছু টাকা দিন। অন্য রকমের কোনো শাকসবজি বা মাংস না হলেও 5টা ডিম তো আনতেই পারবো। হ্যাঁ মা, এটাই ভালো হবে। 5টা ডিমের দাম 40 টাকার বেশি হবেও না, আর এমনিও তো অনেকদিন ডিম খাওয়া হয় না জানোই। তুমি ওদের হাতে 40 টাকা দিয়ে দাও। তোরা তোদের মাহিনাটা এসে আমার হাতে তুলে দিস বলে তোরা ভাবিস না তোরা যা বলবি আমাকে তাই করতে হবে। নিজের টাকার উপর এভাবে অধিকার ফলাতে কি তোদের বউরা শিখিয়ে দিয়েছে? এরকম কেন বলছো মা? আমরা তো বড় বড় এইভাবে শুধু ডাল ভাত খাই, কিন্তু ওরা নিজেদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থাকতে এসেছে। ওরা যদি ওদের নিজেদের মতো করে খাবার না পায় তাহলে ওদের ভালো লাগবে বলো? ডাল ভাত খেয়ে কি মানুষ বেঁচে থাকে না? আমি একটু পরে বাজার থেকে 10 টাকা দিয়ে 2টো লেবু নিয়ে আসবো। ভাত চাল আর লেবু খাবি, দেখবি কতটা মজা লাগে। আমি আজকে আর ডাল ভাত খেতে চাই না মা, লেবু আনতে হলে 10 টাকা তো খরচ হবেই। আপনি তার সাথে আরো কিছু টাকা যোগ করে দিন, আমি ডিম নিয়ে আসছি। তখন থেকে একই কথা কেন বলছো? ডিম বানাতে গেলে কি শুধু ডিমের খরচটাই দিতে হবে? তার সাথে তেল, নুন আরো অন্যান্য মশলাপাতি এসবের খরচা লাগবে না? অযথা একসাথে এত জিনিস নষ্ট করে কি লাভ? সরকার থেকে এত কম টাকায় চাল আর ডাল দিচ্ছে, সেটা না খেয়ে শুধু বেশি পয়সায় জিনিস খাওয়ার লোভ। যাও নিজের কাজ করো। এভাবে রীতা দেবী তার ছেলেদের এবং বৌমাদের সেখান থেকে চলে যেতে বলে। সেদিন আবার ডাল ভাত খেয়ে তারা প্রত্যেকেই প্রচন্ড রেগে যায়। রীতা দেবীর বড় ছেলে অশোক কিছু না খেয়ে খাওয়ার টেবিল থেকে উঠে চলে যায়। তাই দেখে রীতা দেবী আরো রাগ করে। কিরকম অসভ্য ছেলে হয়েছে দেখো, খাবি না যখন আগে বলতে পারতিস। শুধু শুধু এতগুলো ডাল আর এতগুলো ভাত নষ্ট হলো। নিজেকে যে কোন বংশে জমিদার ভাবে কে জানে। আর যেন কারোর থালায় এভাবে খাবার না পড়ে থাকতে দেখি, না হলে আজকের খাবারগুলো আবার কালকে সকালবেলা খেতে দেওয়া হবে। ভাত চাল তো আর এভাবে নষ্ট করলে হয় না। রীতা দেবীর কথা শুনে তারা নিজেদের খাবার চুপচাপ করে খেয়ে শেষ করে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। রীতা দেবীর 2 ছেলে বাড়িতে প্রায় একদিনও খায় না বললেই চলে। তারা প্রত্যেকদিন অফিসে ডাল ভাত নিয়ে যায়, কিন্তু বাড়িতে এসে আর কিছু খায় না। কেউ জানতে চাইলে কোনোদিন অফিসের বসের জন্মদিন কিংবা কোনোদিন কলিগের বিয়ে, এসব বলেই তারা কাটিয়ে দেয়। অশোক আর অমল প্রত্যেকদিন বাইরে থেকে ভালো মন্দ খাবার খেয়ে আসছে দেখে মালিনী আর রিয়ার বেশ দুঃখ হয়। আমাদের স্বামীরা কত স্বার্থপর বলতো, আমরা প্রত্যেকদিন একভাবে ডাল ভাত খেয়ে যাচ্ছি, সাথে একটা দুটো আলু ভাজাও পাই না। আর ওদের দেখ, প্রত্যেকদিন একা একা ভালো মন্দ খাবার খেয়ে চলে আসে, একদিনও তো আমাদের জন্য আনতে পারে বল?
ঠিক বলেছো দিদি, ওরা তো নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছে। যত সমস্যা হয়েছে আমাদের স্বামীরা প্রত্যেক মাসে এত টাকা রোজগার করে, আমরা এই ডাল ভাত ছাড়া অন্য কিছু খেতে পারি না। পাড়া প্রতিবেশী আমাদের নিয়ে নানান রকমের কথা বলে জানো। এই বলে রিয়া ৩-৪ দিন আগে তার সঙ্গে ঘটে যাওয়া এক প্রতিবেশীর কথোপকথনের কথা মালিনীকে বলতে থাকে। রিয়া সেদিন বারান্দায় এসে জামা কাপড় মেলছিল। এমন সময় সে লক্ষ্য করে তাদের পাড়ার ২-১ জন তাদের বাড়ির দিকে তাকিয়ে কিসব যেন আলোচনা করছে। সেই লোকগুলোকে বিরক্ত না করে রিয়া লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনতে থাকে। এই নাকি রীতা দেবীর এত টাকা, আর ছেলেগুলোকে তো দেখি প্রায় দিনই বাজার থেকে চাল ডাল কিনে আনছে। আজ পর্যন্ত একদিনও হাতে করে একটা সবজির প্যাকেট নিয়ে ফিরতে দেখলাম না। এইভাবে খাওয়া দাওয়ার টাকা বাঁচিয়ে বড়লোক হয়েছে বোধহয়। রীতা বৌদির স্বামী বেঁচে থাকাকালীন কোনোদিনও তো এমন ঘটনা হতে দেখিনি বা শুনিওনি। তখন তো ওদের বাড়িতে প্রত্যেক দিনে প্রায় উৎসব বসতো, প্রত্যেক দিনে নানান রকমের খাবার দাবার হতো, এমনকি মাছ মাংস আরো কত কি হতো। আর এখন ডাল ভাত ছাড়া তো কিছুই খায় না বোধহয়। আমার শাশুড়ি মা এত কিছু বানাতো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে এখন আমাদের শাকসবজি রান্না করতে দেয় না কেন? প্রত্যেকদিন ডাল ভাত খেয়ে আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় মাকে বলে বাগানের কয়েকটা শাকসবজি পাঠিয়ে দিতে, কিন্তু সেটা বলতেও তো লজ্জা করে। আমার তো নতুন বউগুলোর কথা ভেবে খুবই কষ্ট হয়। বেচারা বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতে এসেছে, আর সেখানেও ডাল ভাত ছাড়া কিছুই কপালে জোটে না। নতুন বৌমার ছেলে দুটোকে আমাদের বাড়িতে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো, বুঝলে? ওদের চোখ মুখগুলো দেখলে বড্ড কষ্ট লাগে। এই বলে মঞ্জুলা দেবী আর সুজন বাবু সেখান থেকে চলে যায়। এই সমস্ত কথা রিয়া মালিনীকে বললে মালিনী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি বলছিস রে ছোট, আমাদের শ্বশুর বাড়িতে এত কিছু রান্না হতো আগে, তাহলে এখন হয় না কেন? মাকে জিজ্ঞাসা করলেও তো বলবে না। আর অশোক বলেছে মা নাকি আমাদের বিয়ের বেশ কয়েক বছর আগে থেকে এরকম শুরু করেছে, তাহলে কারণটা কি সেটা অশোকও জানে না। এইভাবে তারা আরো নানান রকমের গল্প করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়ার সময় চলে আসে এবং তারা আবার সবাই মিলে ডাল ভাত খেতে বসে পড়ে। অশোক আর বিমল আগের থেকে অনেক কম খায়, আর অফিসেও তারা খাবার নিয়ে যেতে চায় না। তারা যে অনেকদিন ধরেই রাত্রিবেলা বাড়িতে খাচ্ছে না, সেই ব্যাপারও সবার চোখে পড়ে। তারা কেন বা কিসের জন্য এমনটা করছে সেটা একটু হলেও সবাই বুঝতে পারে, তাই কেউই তাদের কিছু বলার মতো সাহস পায় না। তবে একদিন মালিনী প্রচন্ড রেগে যায়। বাড়িতে এসে খাচ্ছ না ঠিক আছে, আমরা সবাই সেটা মেনে নিয়েছি, কিন্তু তাই বলে বাড়ি থেকে টিফিনও নিয়ে যাবে না? এগুলো কেমন ছেলে মানুষই তোমার? নাকি অফিসে ভালো মন্দ খাওয়ানোর লোক আছে? কোনটা? শুধু শুধু ভুলভাল কথা কেন বলছো মালিনী? এরকম যে কিছুই নেই সেটা তুমিও জানো। আমার এই প্রত্যেকদিন ডাল ভাত খেতে খেতে আর ভালো লাগছে না, সেই জন্যই আমি খাবার নিয়ে যাবো না। ব্যাস, এত সোজা কথাটা বুঝতে এত অসুবিধা হচ্ছে? তাহলে তুমি কি খাবে? সারাদিন না খেয়ে থাকবে আর রাত্রিবেলা বাড়িতে এসে খাবে না? আরে বলো তো তোমার কি হয়েছে? কেউ কিছু বলেছে? মালিনীর কথা শুনে অমল আর রিয়াও সেখানে চলে আসে। তুমি ভাবছো আমাদের অফিসের লোকজন কিছু বলেছে, তাই তো? কিন্তু ওরা যে আমাদের নিয়ে প্রত্যেকদিন কত ঠাট্টা তামাশা করে তোমাদের কারোর কোনো ধারণাই নেই। কেউ কেউ তো বলে আমরা আমাদের অফিসের বসের সহানুভূতি পাওয়ার জন্য গরিব সাজে থাকার নাটক করি। এটা বলো অস্বাভাবিক কিছু তো নয়। আমরা প্রত্যেক মাসে এত টাকা মাইনা পাই, তারপরে যদি প্রত্যেকদিন অফিসে ডাল ভাত নিয়ে যেতে হয় তাহলে লোকজন তো এমন কথা বলবেই। এই বলেই অশোক সেখান থেকে চলে যায়, তার পেছন পেছন অমলও চলে যায়। মালিনী আর রিয়ার দুজনের স্বামী এইভাবে সকালবেলা কিছু না খেয়ে টিফিন না নিয়েই অফিসে চলে গেলে তারা দুজনেই খুবই চিন্তায় পড়ে। তারা নিজেদের মধ্যে নানান রকমের কথা আলোচনা করতে থাকে। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের কথা ভেবে তারা দুজনেই দুঃখ করতে থাকে। আমার বাপের বাড়িতে আমি কত কিছু খেতাম জানিস? আমি যা বলতাম বাবা তাই এনে দিত। প্রত্যেকদিন আমাদের বাড়িতে 2-3 রকম করে মাছ আসতো। আমাদের বাড়ি মাছের বাজার থেকে একদম কাছে তো, তাই বাবা সকাল সকাল গিয়ে অনেক রকমের মাছ নিয়ে আসতো। এখানে এসে আমি তো ডিমই খাইনি কতদিন হয়ে গেল। আমার বাড়িতে যখন তোমার দেওরের সম্বন্ধ নিয়ে গিয়েছিল তখন তো দেখেছিলে আমাদের নিজেদের বাগানে কত সবজি হয়। প্রত্যেকদিন মাছ মাংস ডিম না খেলেও আমার মা নানান রকমের তরকারি বানাতো। এভাবে শুধু ডাল ভাত খেয়ে আমি কখনো থাকিনি। আজকে তাহলে বাজারে যাবি? আমি আর তুই বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আনবো। আমার মা যখন কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিল তখন আমাকে বেশ কিছু টাকা হাত খরচ দিয়ে গেছে, ওটা থেকেই কিনবো। শাশুড়ি মায়ের কাছে চাইতে হবে না। সবজি বানালে মা যদি রাগ করে, মাকে না বলে বাজার করতে যাওয়াটা কি ঠিক হবে? আমাদের স্বামীরা দিনের পর দিন বাড়িতে খাচ্ছে না, অফিসে টিফিন নিয়ে যাচ্ছে না। এত কিছুর পরেও মা কি বলবে সেটা ভেবে আমি সময় নষ্ট করতে চাই না। আমার টাকা থেকে আমি আজকে বাজার করে নিয়ে আসবো, যা হবে দেখা যাবে।
এই বলে মালিনী আর রিয়া দুজনেই বাজার করতে চলে যায়। কিছুক্ষণ পরে তারা নানান রকমের শাকসবজি, ডিম ইত্যাদি নিয়ে বাড়ি ফেরে। তাদের হাতে এত রকমের জিনিস দেখে রীতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাদের এত বড় সাহস! আমার অনুমতি ছাড়া তোমরা বাজারে গেছো? পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে এত বাজার করে নিয়ে এলে? তোমাদের কি কোনো কথা কানে যায় না, নাকি আমাকে অপমান করতে তোমাদের ভালো লাগে? অপমান করব কেন মা? মনের মতো করে খাবার খেতে চাওয়াটা কি অপমান বলুন? আপনি দেখলেন না আজকে আপনার ছেলেরা অফিসে টিফিন না নিয়ে চলে গেল। অর্ধেক দিন তো ওরা বাড়ি ফিরে রাত্রে কিছুই খায় না। এসব আপনার চোখে পড়ে না বলুন তো? না, আমার চোখে পড়ে না। তোমরা আসার আগেও আমি আর আমার ছেলেরা এইভাবেই ডাল ভাত খেয়েই দিন কাটাতাম। কই, তখন তো ওদের কোনো অসুবিধা হয়নি। যত অসুবিধা এখনই হচ্ছে কেন? এর থেকেই তো বোঝা যায় যে তোমরাই ওদের মাথাটা খাচ্ছ। বাদ দাও দিদি, মা আমাদের ভালো লাগার কথা কখনো ভাবেনি, আর পরেও ভাববে না। তুমি চলো, আমরা গিয়ে রান্নাটা বসিয়ে দিই। সন্ধ্যাবেলা আমাদের স্বামীরা আসলে একটু শান্তি করে খেতে পারবো। কেন বাদ দেবো কেন শুনি? সেদিন তো পাড়ার লোকজন আলোচনা করছিল যে এই বাড়িতে নাকি আগে প্রত্যেকদিন উৎসবের মতো রান্না হতো, এখন হয় না কেন? আমাদের অবস্থা এতটাও তো খারাপ নয়। আমাদের স্বামীরা তো কম টাকা রোজগার করে না, তাহলে কেন এরকম? রীতা দেবী উত্তর দিতেই যাবে এমন সময় তাদের বাড়ির ফোনটা বেজে ওঠে। ফোনটা তুলতেই মালিনীর মুখটা কেমন যেন হয়ে যায়। রীতা দেবী আর রিয়া দুজনেই মালিনীকে প্রশ্ন করতে থাকে, কিন্তু মালিনী তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না। সে যেন কি সব চিন্তা করতে থাকে আর কাঁদতে থাকে। তার এমন অবস্থা দেখে রীতা দেবী আর রিয়া দুজনেই খুব অবাক হয়ে যায়। তারা মালিনীকে বারবার একই প্রশ্ন করতে থাকে। আপনার দুই ছেলে একসাথে হসপিটালে ভর্তি হয়েছে মা। ওরা কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে। অফিসের লোকজন ওদের হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তার বলেছে খুব সিরিয়াস কেস। আমাদের বেশ কিছু টাকা নিয়ে হাসপাতালে যেতে হবে। আপনার মতো কিপটে মানুষ হাসপাতালে দেওয়ার জন্য যে টাকা বের করবে কিনা সেটা নিয়েই আমার চিন্তা হচ্ছে। মালিনীর কথা শুনে রীতা দেবী নিজের ঘরে চলে যায় এবং সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে আসে। তারা তিনজনে মিলে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে গিয়েই মালিনী আর রিয়া ডাক্তারবাবুকে তাদের স্বামীদের কথা জিজ্ঞাসা করে। ওরা প্রচন্ড পরিমাণে অপুষ্টিতে ভুগছে। ওদের শরীরে বেশ কয়েকদিন ধরে কোনো রকমের খাবার পড়েনি বলেই পুষ্টির অভাব দেখা দিয়েছে। এরকম কিভাবে হলো? ওরা কি বাড়িতে কিছু খায় না? হ্যাঁ ডাক্তারবাবু, বাড়িতে খায় তো। দিনের বেলা খায়, রাত্রিবেলা প্রায় অফিসে কোনো না কোনো অনুষ্ঠান থাকে আর সেখান থেকেই খেয়ে আসে। বাড়িতে তো কিছু খায় না রাতে। মালিনীর কথা শুনে অশোকের অফিসের বস সেখানে আসে এবং সে জানায় গত কয়েক মাসে তাদের অফিসে কোনো রকমের অনুষ্ঠান হয়নি। দেখুন মা, আপনার অত্যাচার সহ্য করতে না পেরে আপনার ছেলেরা না খেয়ে থাকতো, আমাদেরকে মিথ্যা কথা বলতো, অথচ বাড়িতে বানানো ডাল ভাত খেত না। আজ আপনাকে বলতেই হবে আপনি কেন এরকম করেন। তোমরা ঠিকই শুনেছিলে, আগে আমাদের বাড়িতে অনেক রকমের খাবার রান্না হতো। আমার স্বামী প্রত্যেকদিন কোনো না কোনো পাড়া প্রতিবেশীকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকেও খাওয়াতো। কিন্তু যেদিন আমার স্বামী মারা গেল তার পরের দিন থেকে আমাদের পাড়ার লোকেরা আমাদেরকে পাত্তা দেওয়া বন্ধ করে দিল। আমি কারোর কাছে একটা টাকাও ধার চেয়ে পাইনি। নিজে লোকের বাড়িতে কাজ করে ছেলেদেরকে বাঁচিয়ে রেখেছি, দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে খাইয়ে। আপনার কথা তো শুনে মনে হচ্ছে আপনাদের অবস্থা অনেক ভালো ছিল। আমাদের শ্বশুরমশাই কোনো টাকা জমিয়ে রেখে যায়নি? তোমাদের শ্বশুরমশাই সমস্ত টাকা লোকজনকে খাইয়ে খাইয়েই নষ্ট করে দিয়েছিল, তাই আমাদের কাছে জমানো পুঁজিও ছিল না। এরকম ঘটনার পর থেকেই আমি ঠিক করেছিলাম আমার ছেলেরা চাকরি করলেও আমি ওদের মাহিনার সমস্ত টাকা আমার কাছে জমিয়ে রাখবো ওদের ভবিষ্যতের জন্য। তাতে যদি প্রত্যেকদিন ডাল ভাত খেয়ে কাটাতে হয় আমরা তাই কাটাবো। রিয়া দেবীর কথা শুনে সবাই তার এরকম কিপটেমির কারণ বুঝতে পারে। রীতা দেবী সবার কাছে ক্ষমা চাইলে তারা সবাই রীতা দেবীকে ক্ষমা করে দেয়। তারপর থেকে রীতা দেবীর মধ্যে অনেকটা পরিবর্তন দেখা দেয়। মালিনী আর রিয়ার বাড়িতে এখন প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন রকমের ভালো ভালো খাবার রান্না হয়।